টেবিলের ওপর রাখা টেলিফোনটা বেজে ওঠে। শ্রী রামদাস কামত একটু ঝুঁকে রিসিভার তুলে নিয়ে বলেন, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, আমি খেরিবাড়ি থানা থেকে রামদাস বলছি। কিছুক্ষণ উভয় পক্ষের ফোনে কথা হলো। হঠাৎ রামদাস আশ্চর্যভাবে বললেন, না স্যার, গভর্নমেন্ট হাউজিং কলোনি Y/5 বিল্ডিংয়ে দেহ ব্যবসা হয় এমন খবর কখনো পায়নি। কেউ হয়তো আপনাকে ভুল খবর দিয়েছে স্যার। ওই বিল্ডিংয়ে তো ক্লাস 1 অফিসাররা থাকেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি ব্যাপারটা। ওকে স্যার। রিসিভার রেখে দিয়ে কিছুক্ষণের জন্য চেয়ারে হেলান দিয়ে বসে রইলেন চুপচাপ। কিন্তু এভাবে চুপ করে বেশিক্ষণ বসে থাকা সম্ভব ছিল না, কারণ ডিএসপি ফোন করে তদন্তের জন্য আদেশ জারি করেছেন। কিন্তু ডিএসপির খবরটা রামদাস কামতের কাছে একেবারে অবিশ্বাস্য ছিল, কারণ গভর্নমেন্ট হাউজিং কলোনি থানার খুবই নিকটবর্তী এবং ওই বিল্ডিংয়ে থাকেন ক্লাস 1 অফিসার। ডিএসপির খবরটাকে আবার একেবারে ভ্রান্ত বলেও মেনে নেওয়া যায় না। সূত্র হয়তো নিশ্চয়ই কিছু আছে। তাই শ্রী কামত তার অধীনস্থ স্টাফদের ডেকে খবরটা জানালেন এবং গোপনে তদন্ত করার আদেশ জারি করে দিলেন। 3 দিন বাদে গোপন খবর পেলেন, Y/5 নাম্বার বিল্ডিংয়ের 3 তলায় একটি ঘরে একটা জুতোর দোকান খোলা হয়েছে। সেখানে বিশেষ কয়েকজন ব্যক্তি প্রায় যাতায়াত করে। এই সামান্য সূত্রটাই ছিল শ্রী কামতের কাছে যথেষ্ট। তিনি তখনই তার কয়েকজন স্টাফকে সাদা পোশাকে জুতোর দোকানে পাঠালেন। কিন্তু নিরাশ হতে হলো, কারণ মিনি সূচনা দিয়েছিলেন তিনি বিশেষ কোনো অপরাধ জাতীয় সূত্র পেশ করতে পারেননি। শুধু জানা গেছে যে দোকানে 2টি যুবতী উপস্থিত ছিল এবং দোকানে রিসেপশন কাউন্টারে এক মহিলা উপস্থিত ছিল। শ্রী কামত কিন্তু কিছু সূত্র অনুমান করতে পারলেন, তাই তিনি বিল্ডিংয়ের আশেপাশে সাদা পোশাকে পুলিশের ডিউটি নির্দেশ করে দিলেন। সেই সঙ্গে একজন জনৈক গুপ্তচরকে ওই বিল্ডিংয়ের 3 তলায় পাঠালেন খরিদ্দার সাজিয়ে। গুপ্তচর 3 তলার দোকানে গেলেন। লক্ষ্য করলেন পাশের ঘর থেকে এক ব্যক্তি বেরিয়ে এলেন। তখন কাউন্টারে শুধু এক মহিলাই ছিল। লোকটিকে অদ্ভুতভাবে বেরিয়ে আসতে দেখে গুপ্তচরের মনে বেশ সন্দেহ জাগে। ইতিমধ্যে রিসেপশন কাউন্টারের মহিলা প্রশ্ন করলেন, বলুন, আপনার জন্য কি সেবা করতে পারি? গুপ্তচর আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, একটা ভালো মাল চাই, ঘণ্টাখানেকের একটা ইয়ে করেই চলে যাব। মহিলা অদ্ভুত দৃষ্টিতে গুপ্তচর ব্যক্তিটিকে লক্ষ্য করে। বেশ কিছুক্ষণ ওকে আপাদমস্তক ভালো করে দেখে বললেন, ভালো মালের অভাব হবে না, আপনি পছন্দ করে টাকা জমা করে দিন, তারপর যতক্ষণ খুশি আনন্দ করুন। কথাটা শেষ করে রিসেপশনিস্ট মহিলা কলিং বেল বাজায়। পাশের ঘর থেকে 2জন যুবতী এসে সামনে দাঁড়াতেই রিসেপশনিস্ট বলে ওঠে, নিন স্যার, আপনার সামনে হাজির, পছন্দ করুন। গুপ্তচর একটি যুবতীর প্রতি ইশারা করতেই মহিলা বলে, 1 ঘন্টা 100 টাকা। গুপ্তচর 100 টাকার নোট জমা করে, আমি 5 মিনিটের জন্য নিচে যাচ্ছি সিগারেট কিনতে। হ্যাঁ, মদ খাওয়া চলবে তো ঘরে বসে? হ্যাঁ, আপনি খেতে পারেন, তাহলে চাই সিগারেট আর একটা ছোট বোতল নিয়ে আসি। বেশি দেরি করবেন না? না না, হাতের মুঠোয় সব পেয়ে গেলাম, আর কি দেরি করা যায়? গুপ্তচর নিচে চলে গিয়েই অন্যান্য সাদা পোশাকের পুলিশকে খবরটা জানালো। গুপ্তচর 5 মিনিট বাদেই একটা ছোট মদের বোতল এবং 1 প্যাকেট সিগারেট নিয়ে যথাস্থানে ফিরে এলো। যাকে পছন্দ করে টাকা জমা দিয়ে গিয়েছিল সেই যুবতী কাউন্টারের সামনেই বসেছিল। গুপ্তচর ব্যক্তিটি এসে দাঁড়াতেই যুবতী পাশের একটি ঘরে চলে গেল। গুপ্তচর সেই যুবতীকে অনুসরণ করে ভিতরে চলে গেল। ঠিক ওই সময়ে আরো 2জন যুবক এসে দাঁড়ায় কাউন্টারে। ওরা দুজনে ইশারায় বলে, আমাদের চাই।
রিসেপশনিস্ট ওদের দুজনকে বসতে বলে ভেতরে চলে গেল। একটু বাদেই যখন আবার কাউন্টারে ফিরে আসে তখন সে চমকে ওঠে। এ কি কাণ্ড! ঘরের মধ্যে এত পুলিশ কেন? পুলিশ দলের মধ্যে ওসি শ্রী কামত উপস্থিত ছিলেন। পুলিশ দল গোটা ফ্ল্যাটটা অনুসন্ধান করতে শুরু করে দিলেন। অন্য একটি মেয়েকে ফ্ল্যাটের 4 নম্বর ঘর থেকে ধরে আনা হলো অর্ধবিবস্ত্র অবস্থায়। তার সঙ্গে একটি পুরুষকেও গ্রেপ্তার করা হলো। ঠিক ওই সময়ে 2 নম্বর ঘর থেকে মদের বোতল এবং সিগারেট প্যাকেট হাতে নিয়ে গুপ্তচর বেরিয়ে এসে বলল, এই ঘরেও একটা মাল আছে, অ্যারেস্ট করুন স্যার। 2 নম্বর ঘরের মেয়েটিকেও গ্রেপ্তার করা হলো। অন্য দুটো যুবক যারা এসেছিল তারা তো ভয়ে নড়নচড়ন। ইতিমধ্যে শ্রী কামত রিসেপশনিস্ট কাউন্টারের ড্রয়ার খুলে একটি 100 টাকার নোট হাতে তুলে নিয়েছেন, যেটা গুপ্তচর জমা দিয়েছিল। পুলিশ অনুসন্ধান গ্রেপ্তার। এসব দেখে রিসেপশন মহিলা উত্তেজিত স্বরে বলে, এসব কি করছেন আপনারা? অসহায় মেয়েদের রুজি রোজগারে লাথি মারছেন। এটা কি আপনাদের আইন কানুন? আমি পেটের দায়ে জুতোর দোকান খুলেছি, কোনো স্মাগলিং নয়। তোমার কিসের দোকান আর কিসের ব্যবসা তা আমি ভালো করে জানি। পাপ আর অপরাধ কখনো গোপন থাকে না। আমি তৈরি হয়ে এসেছি, সব খবর আমার কাছে আছে। এই 100 টাকার নোটটা তোমার? বললেন শ্রীকামত। হ্যাঁ। শাট আপ, ভালো করে দেখাই নোট। গুপ্তচরকে দেখিয়ে বলে, ইনি একজন পুলিশ ইন্সপেক্টর। এই নোটটা আমি এনার হাত দিয়ে পাঠিয়েছি প্রমাণের জন্য। এই নোটে আমার হাতে সই করা হয়েছে। আর দেখতে চাও? চুপ করে বসে থাকা অন্য 2 যুবককে ইশারা করতেই ওরা দুজনে পকেট থেকে 100 টাকার 2টো নোট বের করে দিল। শ্রী কামাত দুটো নিয়ে বলে, এই দেখ, এই নোটেও আমার সই করা রয়েছে। এই 2টো ছেলেকেও আমি পাঠিয়েছি। জুতোর দোকানের আড়ালে দেহ বিক্রির ব্যবসা চালাচ্ছ, তাও আবার সরকারি ফ্ল্যাটে। ভেবেছিলে কেউ জানতে পারবে না, সন্দেহ করবে না, তাই না? এবারে থানায় চলো, তোমার জুতো দিয়ে এই জুতোর মালা পরাবো। মহিলা রিসেপশনিস্ট রেখা আর কোনো কথা বলতে সাহস পায় না। 2 হাত জোড়া করে বলে, স্যার যা হয়েছে সবই পেটের দায়ে স্যার। এবারের মতো ক্ষমা চাইছি। ভবিষ্যতে আর কখনো আপনাকে কষ্ট করে আসতে হবে না। আপনার পাওনা হিস্সা আপনার কাছে সময় মতো পৌঁছে যাবে। মুখ সামলে কথা বল রেখা। আমাকে সেরকম পুলিশ ভেবো না যে তোমার ঘুষের টাকার লোভে নিজের দায়িত্ব আর কর্তব্যটা বিসর্জন দেব। চল থানায়। অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলো। থানায় ফিরে এসেই শ্রী কামত ডিএসপিকে ফোন করে অপারেশন সাকসেস বলে খবর দিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে রিপোর্ট লিখে আইনত সব ব্যবস্থাই করা হলো। এবারে শ্রোতার কাছে প্রশ্ন থেকে যায়, ওরা কারা? সরকারি ফ্ল্যাটে ওরা অমন অবৈধ ব্যবসা শুরু করেছিল কিভাবে? যারা দেহ বিক্রির ব্যবসা করছিল তাদের আসল পরিচয় কি এবং কেন তারা এই পথে এসেছিল? এই প্রশ্নের উত্তরে প্রথমে রিসেপশনিস্ট শ্রীমতী রেখা আগ্রওয়াল এই কাহিনীটা প্রথমে পরিবেশন করছি। শ্রীমতী রেখা আগ্রওয়াল, বয়স 40, মূলত রাজস্থানের জয়পুর শহরের নিবাসী এবং বাবা মার একমাত্র সন্তান। রেখার বাবা মহাদেব আগরওয়াল খুবই গরিব ছিলেন। কোনো রকম মজদুরি করে পরিবারের ভরণ পোষণ চালাতেন। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে রেখার বয়সও বাড়তে থাকে। বেড়ে যায় সৌন্দর্যতা, যৌবনের সতেজতা। মেয়ে বড় হলেই তো বাবার কাছে সে পাহাড়ের মতো সমস্যা হয়ে দাঁড়ায়। বাবার চিন্তা হয় মেয়ের ভালো করে বিয়ে দেবার জন্য। যেহেতু মহাদেব আগরওয়াল গরিব, তাই দান পণ দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। যদিও বর্তমান যুগে বিয়ের কথার মধ্যে নগদ টাকার প্রতিশ্রুতি না পেলে পাত্রপক্ষ চোখ তুলে তাকাতেই চায় না। কিন্তু মহাদেবের ক্ষেত্রে এই সমস্যা ছিল, কারণ সে ঈশ্বরের হাতেই সর্বস্ব সমর্পণ করেছিলেন। শেষ পর্যন্ত একদিন রেখার ভাগ্যটা জেগে উঠল। ঈশ্বর মহাদেবের প্রার্থনা শুনেছেন। বেশ নির্বিঘ্নে রেখার বিয়ে হয়ে গেল নিকটবর্তী গ্রামের মধ্যবর্গীয় পরিবারের ছেলে খেমচন্দ্রের সঙ্গে। পরের দিন রেখা লাল শাড়ি পরে কপালে সিঁদুর দিয়ে প্রিয়তম খেমচন্দ্রের ঘরে বউ হয়ে প্রবেশ করল। কিন্তু দুঃখের বিষয় যে 15 বছর
স্বামীর সঙ্গে সহবাস করা সত্ত্বেও রেখার কোনো সন্তান হলো না। ফলত রেখা স্বামীর ভালোবাসার পরিবর্তে প্রতারিত হতে লাগল। মনের দুঃখে খেমচন্দ্র নেশাগ্রস্ত হয়ে ঘুরে ফিরত আর রেখাকে মারধর করত। তবু রেখা মুখ বুজে সবই সহ্য করত। কিন্তু এই অত্যাচার আর যন্ত্রণা বেশি দিন সহ্য করতে হলো না রেখাকে। কারণ রেখার গর্ব ছিল নিজের মা বাবার উপর। কারণ সে জানে সবাই উপেক্ষা করলেও তার মা বাবা মেয়ের কষ্ট সহ্য করতে পারবে না। কিন্তু সব গর্ব একদিন শেষ হয়ে যায়। ভাগ্য যখন বিরূপ হয় তখন সোনাও মাটি হয়ে যায়। রেখার ক্ষেত্রেও তাই হলো। প্রথম যন্ত্রণা ছিল রেখার শ্বশুর বাড়ি। পরবর্তী যন্ত্রণা আরও সাংঘাতিক। হঠাৎই রেখার মা বাবা একসঙ্গে এই পৃথিবী ছেড়ে চলে গেল। পাহাড় ভেঙে পড়ল রেখার মাথায়। নিজের জীবনটাকে অন্ধকারময় বলেই মনে হলো। শেষ পর্যন্ত একদিন খেমচন্দ্র রেখাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিল। রেখা কাঁদে, পায়ে ধরে, কিন্তু খেমচন্দ্রের মনে একটুও দয়া হয়নি। পরিণামস্বরূপ রেখার মনে সমাজের প্রতি প্রতিশোধের আগুন জ্বলে উঠল। কিন্তু প্রতিশোধ নেবার মতো কিছুই তো ছিল না ওর কাছে। এমনকি শরীর আবৃত করার মতো এক গজ কাপড় আর পেটের জন্য এক টুকরো রুটি জোগাড় করাও কঠিন সমস্যা হয়ে দাঁড়াল। তবু সে পথভ্রষ্ট হয়ে অনৈতিক জীবনের পথে পা বাড়াতে চায়নি। কিন্তু হায়রে ভারতীয় সমাজ, রেখা যেদিকেই যেত সেখানেই এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ ওর বলিষ্ঠ যৌবনপূর্ণ শরীরের ওপর লোভের দৃষ্টি ছুঁড়ে দিত। তবু রেখা ওসব কিছু সহ্য করে তার সমস্যাগ্রস্ত দিনগুলোর সঙ্গে লড়াই করে চলছিল। কিন্তু ক্রমশই ওর জীবন ধারণের পরিস্থিতি জঘন্য থেকে জঘন্যতম হয়ে থাকে। তারপর বাধ্য হয়ে একদিন রেখা জীবন যুদ্ধ থেকে সরে দাঁড়ালো। তারপরে সমাজের কামান্ধ মানুষেরা রেখার ওপর এমনই ঝাঁপিয়ে পড়েছিল, যার ফলে সে নারীত্ব বিসর্জন দিয়ে দেহ পসারিণী হয়ে গেল। রাতের নিষিদ্ধ বাজারে বিক্রি হতে লাগলো রেখার শরীরটা। ওর ভরা যৌবনটা নিলাম হতে লাগলো এক হাত থেকে অন্য হাতে। শেষ পর্যন্ত জয়পুরের একটি কুঠিতে শোফিস হয়ে দেহ ব্যবসা শুরু করে দিল রেখা। এইভাবে ওর 5 মাস কেটে গেল ওই কুঠিতে। প্রতি রাতেই একজন পুরুষ আসে আর ওর যৌবনের মধু পান করে চলে যায়। অনিচ্ছা সত্ত্বেও রেখা শরীরের অসহনীয় যন্ত্রণায় কেঁদে উঠত। ক্ষুধার্ত পিশাচির কাউকে রেহাই দিত না। রেখা পরিষ্কার বুঝেছিল এই নরক থেকে সে আর কখনো মুক্তি পাবে না। এমনিতে তো ওর স্বপ্নটা সেই দিনই ভেঙে গিয়েছিল যেদিন ওর স্বামী ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু তখন রেখা জানতো না যে যেই প্রতিশোধের আগুন বুকে জ্বালিয়ে সে স্বামীকে ত্যাগ করেছে তা কখনোই পূর্ণ হবে না। অতএব যখন কাছে সব পথই অন্ধকারময় বলে মনে হলো, তখন সে মন খুলে সিদ্ধান্ত নিল আর দেহ পসারণীর বাজারে রূপ যৌবনকে বিলিয়ে দিতে শুরু করল। ইতিমধ্যে এমন এক ব্যক্তির সঙ্গে রেখার পরিচয় হয় যার মাধ্যমে সে চলে আসে বোম্বাই। এই বোম্বাই শহরটাও জয়পুরের তুলনায় কম নয়, বরং অন্ধকার রাজত্বের অত্যাচার আরও বেশি। পয়সা অনেক বেশি রোজগার হয়। বোম্বাই এসেই প্রথমে রেখা অন্ধকলির মধ্যে দাঁড়িয়ে গ্রাহক সংগ্রহ করতে শুরু করলো, প্রচুর পয়সা রোজগার করলো। আর তারপরেই একটি ভালো গেস্ট হাউসে থাকতে শুরু করলো। ইতিমধ্যে বোম্বাই শহরে অনেক বড় বড় লোকের সঙ্গে রেখার বন্ধুত্ব ঘনিষ্ঠতা হয়। ওদের মধ্যে দীপক নামের এক ব্যক্তি ছিল রেখার স্থায়ী গ্রাহক। একদিন সেই দীপক রেখাকে পরামর্শ দিল, যদি তুমি একটি A-ক্লাস ফ্ল্যাট নিয়ে 2-4টে সুন্দরী যুবতী নিয়ে একলা ঘর চালাও, তাহলে ঘরে বলেই মাসে 5-7 হাজার টাকা রোজগার করতে পারো। উক্ত প্রসঙ্গে রেখা বলে, ফ্ল্যাট নিয়ে ব্যবসা করার মতো অত পয়সা আমার নেই। যদি বিনা সেলামি আর বিনা অ্যাডভান্সে একটা ফ্ল্যাট জোগাড় করে দিতে পারো তাহলে চিন্তা করে দেখতে পারি। ভাড়া বেশি দিতে আমার আপত্তি নেই। ঠিক আছে, আমি চেষ্টা করব। পরের দিনই দীপক এক এজেন্টের সঙ্গে দেখা করে এবং একটি ফ্ল্যাটের জন্য কথা বলে। 1 সপ্তাহ বাদে এজেন্টের মাধ্যমে রেখা একটি A-ক্লাস ফ্ল্যাট পেয়ে গেল। বিল্ডিং Y5, ফ্ল্যাট নম্বর 80, গভর্নমেন্ট হাউজিং কলোনি, খেরবাড়ি, বান্দ্রা, ইস্ট বোম্বাই।
3 কামরার ফ্ল্যাট। ওই ফ্ল্যাটে স্বর্ণলতার বোন কিরণ আর ছোট ভাই এর সঙ্গে থাকত। কিছুদিনের মধ্যে কিরণ একটি সরকারি নোটিশ পায়। নোটিশের 1 মাসের মধ্যে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিরণ ঘর খালি না করে উকিলের মাধ্যমে নোটিশের জবাব পাঠিয়ে দেয় এবং ফ্ল্যাট খালি করার সময় সীমা বাড়িয়ে নেয়। এরপরেও প্রায় 2 মাস ওই ফ্ল্যাটে থাকার পরে স্টেট এজেন্টের মাধ্যমে রেখাকে 600 টাকায় ভাড়ায় ফ্ল্যাট দিয়ে কিরণ অন্যত্র চলে যায়। অর্থাৎ রেখা হলো কিরণের সাবটেন্ডেন্ট। এইভাবে রেখা ফ্ল্যাট পেয়ে গেল, কিন্তু সুন্দরী যুবতীর অভাব দেখা গেল। কিন্তু এই অভাবটাও একদিন পূর্ণ হয়ে গেল। একদিন শিব সায়ন বাস স্ট্যান্ডে কান্তা নামের এক যুবতীর সঙ্গে রেখার পরিচয় হলো। কান্তার বিয়ে হয়েছিল। 21-22 বছরের যুবতী, মূল নিবাসী মহারাষ্ট্রের বুলদানা জেলার মসম গ্রামে। ওর বাবা নামদেও সকপাল খুবই গরিব ছিলেন। পরিবারের কান্তা ছাড়াও আরও 2 ভাই এবং এক বোন ও মা আছে। প্রায় 4 বছর আগে কান্তার বিয়ে হয়েছিল রমেশ নামের এক যুবকের সঙ্গে। শ্বশুরবাড়িতে বেশ সুখেই ছিল কান্তা। শীঘ্র সন্তান না হওয়ায় এবং অন্য কিছু কারণে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ শুরু হয়ে গেল। রমেশের মা বাবাও কান্তাকে মানসিকভাবে নির্যাতন করতে শুরু করলো। বাধ্য হয়ে একদিন কান্তার শ্বশুরের ঘর ছেড়ে পালিয়ে এলো বাবার কাছে। রমেশ এরকম একটি ঘটনার জন্য অপেক্ষা করছিল। এই কান্তার এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা রমেশের কাছে খুবই খুশির ব্যাপার হয়ে গেল। তাই রমেশ আর কখনো কান্তাকে ফিরিয়ে না আনার তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। এরপর কান্তা ওর বাবার সঙ্গে প্রায় 4 মাস রইল। ওর বাবার আর্থিক অবস্থা তো ভালোই ছিল না। মাসে মাত্র 300 টাকার মতো রোজগার করত। এমনিতে সংসারের খরচ চালানো ছিল খুবই কঠিন ব্যাপার। তার উপর আবার কান্তা এসে পড়ায় সমস্যা আরও বৃদ্ধি পেল। বাবার এই অসহায় পরিস্থিতির সঙ্গে কান্তা যথেষ্ট অভিজ্ঞ ছিল। তাই সে শীঘ্রই একটি নিম্ন স্তরের ব্যবসা শুরু করল। পুরাতন কাগজ সংগ্রহ করা, সেই কাগজ কিলো দরে বিক্রি করা। এই ব্যবসায় কান্তার মা শান্তিদেবীও সামিল ছিল। কিন্তু প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও পয়সা তেমন বিশেষ রোজগার হতো না। তখন কান্তা অন্য কোনো নতুন ব্যবসায় বা ব্যবসার চিন্তায় তার মাথায় ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে বাস স্ট্যান্ডে রেখার সঙ্গে পরিচয় হয়। তারপরেই কান্তা হয়ে গেল কল গার্ল। অভিযুক্ত 3য় যুবতী শিলার বক্তব্য, মাত্র 18 বছর বয়সেই শিলা পূর্ণ যৌবন প্রাপ্ত করে। সেই সঙ্গে রূপের জৌলুসও বাড়তে থাকে। কলেজের বন্ধুদের সঙ্গে অবাধ মেলামেশার মাধ্যমে নানা প্রকার মাদক দ্রব্যের নেশায় অভ্যস্ত হয় এবং হোটেলে বয়ফ্রেন্ডের সঙ্গে নানা প্রকার মনোরঞ্জনে অভ্যস্ত হয়। একবার ওর বয়ফ্রেন্ডরা ওকে পিকনিকে নিয়ে যায় এবং সেখানে তারা শিলাকে ধর্ষণ করে। শিলা কাউকেই বিশেষ বাধা দিতে পারেনি, কারণ প্রত্যেকেই সে আগে স্বাধীনভাবে বক্ষ ও চুম্বনের স্পর্শ দিয়েছে এবং নিজেও কিছুটা তৃপ্তি লাভ করেছে। পিকনিকের দিন যা ঘটে গেল, সেদিন থেকে শিলা অন্য এক অনুভূতি পেয়েছিল। সেই অনুভূতির আকর্ষণ ওর মধ্যে নেশার মতো জেগে উঠেছিল। তারপরে সে কলেজের ক্লাস কামাই করে বিভিন্ন যুবকদের সঙ্গদান করতে অভ্যস্ত হল এবং এই অভ্যাসের কুফল শিলা সমাজে সে কলকাল নামের বদনাম গুনতে পেল। কেউ শিলাকে বিয়ে করার জন্য এগিয়ে আসেনি। যারা না জেনে এসেছিল তারাও পরে গোপন সূত্রে খবর পেয়ে সরে গিয়েছিল। শিলার বদনামটা ওর পরিবারের কলঙ্ক হয়ে দেখা দিল। ফলে শিলার আর বিয়ে হলো না এবং একদিন বাড়ির সবাই মিলে শিলাকে তাড়িয়ে দিল। পথে বেরিয়ে সে খুব বেশি চিন্তা করল না, শুধু মনস্থির করেছিল এতদিনের এই অভ্যাসটাকে আমাকে পথে টেনে না আনলো, সে অভ্যাসটাকে পেশায় পরিণত করব। যেমন ভাবনা তেমনই কাজ। সংযোগবশত সাক্ষাৎ হয়ে গেল রেখার সঙ্গে। তারপর শিলা হয়ে গেল প্রকৃত কলকাল। শুরু হলো দেহ ব্যবসার পেশা। এই প্রতিবেদনটি এই পর্যন্ত। সর্বশেষ পুলিশ সূত্রে প্রকাশ যে ধৃত রেখা, কান্তা এবং শিলা উক্ত 3 জন কলকালকে জেলে আটকে রাখা হয়েছে এবং ধৃত জনৈক খরিদ্দার জামিনে ছাড়া পেয়েছে। শুনলেন মুম্বাই শহরের অনেক পুরনো একটি সত্যি ঘটনা। আমি আবার ফিরে এসেছি, আমি যন্তর মন্তর, আপনাদের গল্প স্বল্প, ক্লাসিক্স এবং গল্প স্বল্পে আবার গল্প বলার জন্য।
কিছু সত্যি ঘটনা, কিছু ক্রাইম, কিছু হাসি, কিছু মজা, সব থাকবে। আজকের গল্পটা এখানে কেমন লাগলো, আজকের এই পরিবেশন অবশ্যই আপনি লিখে জানাবেন। এই ঘটনাটি লিখেছেন শ্রী ওম প্রকাশ শ্রীবাস্তব, অনেক পুরনো পত্রিকা থেকে নেওয়া।